ভালো খেলে বাদ পড়েছি, কোনো সময় খারাপ খেলে বাদ পড়েছি। লাইফে 40-50 বার ন্যাশনাল টিমে ঢুকছি, বের হয়েছি। সিরিজ যদি আমরা আসলে খারাপ করি তাহলে 1-2 জন যদি বাদ পড়ে তার ভিতরে আমি থাকবো। ঈদের থেকে ঈদের আগের চান্দারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্রিকেট বলে কিপিং করতে যে আসলে অনেক বেশি মিস হতো, তখন আবার পেস বোলিং করা শুরু করেছিলাম 16, 17, 18 সালের পরে বা ওই সময়ের পর থেকে আমাদের ক্রিকেট আরও 5 থেকে 10 বছর পিছিয়ে। মাস্টারি ভাই বাংলাদেশ ক্রিকেটের আমার কাছে মনে হয় যে সব থেকে ভালো সময়টা দিয়ে গিয়েছে। ম্যানেজিং পাওয়ার, মানুষের ম্যানেজ করা, সেই জিনিসটা বুঝে তার কাছ থেকে ওই জিনিসটা আদায় করা নিয়ে, এটা তামিম ভাই খুব ভালো করে। মাশরাফির একটা খুব আলোচিত কথা আছে, তুই পারবি। যে সাকিব আল হাসানের মস্তিষ্ক বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা মস্তিষ্ক, তার ব্রেন ক্রিকেট নিয়ে ভাবনা, ইনস্ট্যান্ট একটা ডিসিশন নেওয়া। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের বিশেষ খেলাযোগে আমাদের সাথে আছেন বিশেষ একজন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার, টি-20 ক্রিকেটে বাংলাদেশকে লিড করেছেন নুরুল হাসান সোহান। সোহান, ঈদের বিশেষ আয়োজনে খেলাযোগে স্বাগত, ঈদ মোবারক। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম সবাইকে। সোহান খুলনার ছেলে, খুলনাতেই ঈদের সময়টাতে ব্যস্ত থাকেন নাকি ঢাকাতে বা কোথায় থাকেন আসলে? না, অবশ্যই দেখেন খুলনা আমার বেস, তো ঈদের সময় অবশ্যই ছুটি পেলে খুলনায় যাওয়া হয় এবং ঈদটা খুলনায় ফ্রেন্ডস, ফ্যামিলি সবাই একসাথে করার চেষ্টা করি। ছোটবেলার ঈদ নিশ্চয়ই মিস করেন, যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটার বা ন্যাশনাল ক্রিকেটার হয়েছেন, ব্যস্ততা বেড়েছে, খুলনার বাইরে, ঢাকার বাইরে, দেশের বাইরে থাকতে হয়। না, অবশ্যই দেখেন আমার কাছে মনে হয় ছোটোবেলার ঈদ তো অবশ্যই অনেক বেশি মিস করা হয়, কারণ ওই সময় একটা এক্সাইটমেন্ট থাকতো যে নতুন কাপড় কিনবো বা পরবো। আমার কাছে মনে হয় যে আস্তে আস্তে এখন ওই ফিলিংসটাও কমে গেছে, বাট অবভিয়াসলি এখন যেটা হয় একসাথে সবাই থাকা হয়, ফ্রেন্ডের সাথে দেখা হয়, ফ্যামিলিরা একসাথে থাকা হয়। ফ্রেন্ডরা ছিল, নতুন জামা হয়তো কেনা বা পরা, বা অনেক সময় পাঞ্জাবি বানানো, দর্জির কাছে যাওয়া, বা এই জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলো আসলে অনেক বেশি মিস করা। এবং আমার কাছে মনে হয় মোমেন্টটা সবার লাইফেরই কিছু কিছু মোমেন্ট থাকে যেটা আসলে সময়ের সাথে সাথে আসলে হারায় যায়, বাট টু বি অনেস্ট বলতে গেলে ওইটা এক্সপ্লেন করাটাও ডিফিকাল্ট। কার থেকে সালামি নিতে বেশি ভালো লাগতো? সালামিটা অনেক বেশি এনজয় করতাম, আব্বু আম্মুর কাছ থেকে তো পাওয়া হতো। আব্বুর নানি বাড়ি ছিল, তো আমার কাছে মনে হয় যে দাদুরা ছিল যখন ওইখানে, আমার নিজের দাদু বেঁচে নাই, অনেক আগে মারা গিয়েছে, তো ওইখান থেকে আসলে ওই মজাটা বা ওই সালামিটা নেওয়া আসলে সবসময় একটা আলাদা, ঈদের সময় একটা আলাদা মজা হতো। যে ঈদের থেকে ঈদের আগের চান্দারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তো ওইটা আসলে অনেক বেশি মজা থাকতো। এবং যখন খুলনায় আসলে আরও ছোট ছিলাম, ফ্রেন্ডের সাথে ওইভাবে প্ল্যান করা হতো যে ঈদের আগের দিন আমরা আসলে কোথায় যাব, কি করব, বা শপিং মলগুলোয় ঘোরাঘুরি, এগুলো আসলে অনেক বেশি মিস করা হয়। এখন চাইলেও এই জিনিসগুলো হয় না। একসময় সিঙ্গেল লাইফের ঈদ, এখন আপনি ম্যারিড, আপনার একজন সন্তানও আছে, সংসার হওয়ার পরে ঈদগুলো কেমন কাটে? টু বি অনেস্ট এখন বলতে গেলে ধরেন অনেক বেশি প্রেশার, রেসপন্সিবিলিটি, আর লাইফ আমার কাছে মনে হয় যে সবার ক্ষেত্রেই আমার কাছে এই জিনিসটা মনে হয়, যখন আস্তে আস্তে আপনি বড় হতে থাকবেন, রেসপন্সিবিলিটি অনেক বেশি থাকবে, তখন আমার কাছে মনে হয় যে নিজের চাওয়া পাওয়ার থেকে ফ্যামিলির চাওয়া পাওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট থাকে। এবং ওভারঅল সব কিছু মিলায় যে রেসপন্সিবিলিটিটা ফুলফিল করা যাচ্ছে কিনা, এটা একটা বড় কোশ্চেন সবসময় থাকে। আপনি নিশ্চয়ই ছোটোবেলায় বাবা মার কাছে ঈদের সময় চেয়েছেন যে এরকম ড্রেস চান, এরকম আপনার দরকার। এখন যখন মেয়ে চায় বা মেয়ে যখন কোনো কিছু আবদার করে, তখন ওই স্মৃতিগুলো নিশ্চয়ই মনে পড়ে। যে আব্বুর কাছে জুতা বা জামা কাপড় এইভাবে আসলে জিনিসগুলো ম্যাচিং করে নেওয়া বা ওই জিনিসগুলো নেওয়া, সেক্ষেত্রে আমার মেয়েও এখন ওইভাবে জিনিসগুলো চায়। ব্যাগ, যেহেতু মেয়ে মানুষ, ব্যাগ, তারপর জুতা, জামা ম্যাচিং করা, সো এগুলো আসলে একটা আমার কাছে মনে হয় যে এখন একটা বড় পাওয়া এই জিনিসটাই। বয়সভিত্তিক আন্ডার-19, তারপর এইচপি এ দল, ন্যাশনাল টিমের হয়ে এই সময়টাতে অনেক ঈদ আপনি বাইরে কাটিয়েছেন। দেশের বাইরে ঈদটা কেমন হয় তখন, ফ্যামিলি থেকে দূরে? অনেকগুলো ঈদই করা হয়েছে আসলে। সব থেকে বেশি কুরবানির ঈদটা যদি দেশের বাইরে করা হয় বা ফ্যামিলি ছাড়া করা হয়, ওই সময়টা একটু খারাপ লাগে, কারণ কুরবানির ঈদের সময় আমার কাছে মনে হয় যে আরেকটা জিনিস থাকে যে গরু কেনা বা কুরবানির পুরো প্রসেসটাই। তো অনেকগুলো ঈদ করা হয়েছে, ওই সময় আসলে খেলা নিয়ে ব্যস্ততা থাকে, তখন টিমমেটসরা যারা থাকি হয়তো নামাজটা পড়ার চেষ্টা করি, তারপর হয়তো প্র্যাকটিস থাকে বা ম্যাচ থাকে, ওইভাবে মানায় নেওয়ার চেষ্টা। বাট আমার কাছে মনে হয় যে সবাই একসাথে নামাজ পড়া, এটাও কয়েকবারই হয়েছে, যেটা আমার কাছে মনে হয় খুব ভালো একটা মোমেন্ট আমাদের জন্য। সেমাই তো খাওয়া হয় সবারই, কিন্তু সোহানের মনে হয় গরুর গোস্তটা অনেক প্রিয়। হ্যাঁ, অবশ্যই। আমার কাছে মানে আম্মুর হাতে গরুর মাংসটা, ইভেন আমার ওয়াইফও খুব ভালো গরুর মাংস রান্না করে, সো গরুর মাংসটার প্রতি আলাদা একটা সফট কর্নার আছে। বাহিরের কোনো একটা ঈদের কথা জিজ্ঞেস করি, যেটাতে মনও খারাপ হয়েছে কোনো একটা ঈদে, আবার কোনো একটা ঈদে এমন একটা ইনসিডেন্ট ঘটেছে যে আসলে আপনার মন খুব চাঙ্গা হয়ে গেছে? যে টাফ সিচুয়েশন ছিল কোভিডের সময়, আমরা মনে হয় জিম্বাবুয়েতে ঈদ করেছিলাম, ওইটা খুবই কষ্টের ছিল, কারণ বাইরেও যাওয়ার কোনো অপশন। আমিও সেখানে ছিলাম।
হ্যাঁ হ্যাঁ, তো ওই সময়টা আমার কাছে মনে হয় যে খুব টাফ সিচুয়েশন ছিল। প্রফেশনাল ক্রিকেটার হওয়ার পর তো মনে হয় যে পরিবারের থেকে টিমমেটরাই বড় পরিবার হয়ে যায়। সেকেন্ড ফ্যামিলি তো আমাদের টিমমেটরাই, সবাই একসাথে থাকা, ক্যারিয়ারের লাইফে তো আপস অ্যান্ড ডাউন থাকে। সো একসাথে ওই জিনিসটা হয়তো আমি একজনেরটা দেখতেছি, আরেকজন আরেকটা দেখতেছে, এটা হয়তো বাইরের মানুষ অনেক সময় ফিল করবে না। বাট টু বি অনেস্ট আমার কাছে মনে হয় যে একটা সেকেন্ড ফ্যামিলি এবং সবাই একসাথে থাকা, এখানে হয়তো যেটা বললাম যে আপস অ্যান্ড ডাউন থাকে, কারো ভালো লাগা না লাগা থাকতে পারে, বাট টু বি অনেস্ট বলতে গেলে ওভারঅল সব থেকে আগে হচ্ছে আমার কাছে মনে হয় যে যেহেতু এতদিন একসাথে আছি, টিমমেটদের প্রতি সবসময় একটা ভালো চাওয়া পাওয়া অবশ্যই থাকে। আমি যতটুকু জানি আপনার বাবা ফুটবল পছন্দ করতেন, সেই জায়গাতে সোহান কিভাবে ক্রিকেটার হয়ে উঠলেন? 12-13 বছর ছিল প্রথমেই আমি ফুটবলেই, আমি 1-1.5 মাসের ক্যাম্পও করেছি খুলনায় ওই সময়। তারপর থেকে আসলে ক্রিকেটে শিফট হওয়া, বাবার সাপোর্ট সবসময় ছিল এবং টু বি অনেস্ট আমার কাছে মনে হয় যে সবসময় ওই জিনিসটা ফ্যামিলি থেকে সাপোর্টটা পেয়ে এসেছি। ক্রিকেটার হওয়ার যদি প্রসেসটা জানতে চাই, অনেকে তো ব্যাটিং বোলিং মানে কিপিংটা কেন, পাশাপাশি আপনার ভিশনটা কি ছিল? বোলিংটা করেছেন, আপনার হাইট তো ভালো। এখনও কিন্তু কিপিংটা থ্যাঙ্কলেস জব। সো সেই দিক থেকে আমার কাছে মনে হয় যে ওরকম কেউ করতে চেত না। সো ওইখানে দাঁড়ানোর পরে করতে করতে ভালো লাগা, তারপরে যখন বললাম ফুটবল প্র্যাকটিস করা হলো, 1-1.5 মাস প্র্যাকটিস করার পর যখন ক্রিকেটে শিফট হলাম, তখন ক্রিকেট বলে কিপিং করতে যে আসলে অনেক বেশি মিস হতো, তখন আবার পেস বোলিং করা শুরু করেছিলাম। তো আলটিমেটলি তারপরে শেখ সালাউদ্দিন স্যার ছিল, আল্লাহ ওনাকে বেস্ট নসিব করুক, মারা গিয়েছেন, ওই ন্যাশনাল টিমেও খেলেছে আমাদের। তো ওনার একাডেমিতে ভর্তি হলাম, সেই সময় পেস বোলিংয়ে করা হতো। তারপরে হয় কোনো এক সময় হয়তো উনি কিপিং দেখে বা কোনো কিছু দেখে উনি সাজেস্ট করেছিল কিপিং করার জন্য। তারপরে বয়সভিত্তিক আন্ডার 15, 17, 19 মোটামুটি সব জায়গায় খেলেছেন। এই প্রসেসটা কেমন ছিল? যে তখনই কি স্বপ্ন দেখেছেন যে না আপনি একদম দূর পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে যাবেন? আমার ফ্রেন্ডরা ছিল বা যারা ছিল অনেক বেশি আরও ক্যাপেবল বা যারা স্কিলফুল আমার কাছে মনে হয়, বাট একটা সময় আমার কাছে মনে হয় যে আপনার মেন্টাল ব্যারিয়ারটা থাকে, এটা পার হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই ওই সময় ওই ফোকাসটা ছিল বা স্বপ্ন দেখতাম যে একদিন হয়তো ন্যাশনাল টিমে খেলবো। তো আমার কাছে মনে হয় যে এই চিন্তা ভাবনাটাই আসলে যেখানে দাঁড়িয়ে আছি আমি, এটার জন্য অনেক বড় একটা ভূমিকা পালন করেছে। আন্ডার 19 খেললেন, এই টিম খেললেন, এইচপিতেও খেললেন, ঘরোয়া ক্রিকেট খেলে 2016 সালে মানে দীর্ঘ অপেক্ষার অবসান, ন্যাশনাল টিমে চান্স পেলেন জিম্বাবুয়ের বিপক্ষে এবং খুলনাতেই আপনার ডেবু হয়েছে। মানে এটা একটা সৌভাগ্য, মানে ভাগ্য বলা যায়, আপনার হোম টাউনে আপনার ডেবু হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। না অবশ্যই, এবং আমি অনেক লাকি এই জন্য যে খুলনার হোম টাউনে আমার ডেবু হয়েছে এবং আমার ওই মাঠেই খেলা হয়েছে। এবং আমি জানি যে যখন আমি প্রথম ব্যাটিংয়ে নামলাম, তো সব দর্শকরা লাইট জ্বালায়, ফ্ল্যাশ লাইট জ্বালায়, যে জিনিসটা আসলে ওইভাবে ওই সেলিব্রেট করছে বা ওই সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট আমার লাইফের জন্য। সেদিন কে কে ছিল আপনার ফ্যামিলির মাঠে? যখন থেকে খেলা বুঝতে শিখেছি, আমি চাই না যে আমার ফ্যামিলির কেউ আসলে মাঠে যেয়ে খেলা দেখুক। তো সেক্ষেত্রে হয়তো আব্বু আম্মু বা ফ্যামিলি অনেকে চায়, বাট আমার কারণে হয়তো অনেকের সময় আসে না। বাট হ্যাঁ, ওই দিন হয়তো আমার এক্স্যাক্টলি মনে নাই, বাট আমার কাছে মনে হয় ফ্যামিলির অনেকে ছিল। 2016 থেকে এখন 2026, অলমোস্ট 10 বছর আগে আপনার ইন্টারন্যাশনাল ডেবু হয়েছে। 3 ফরম্যাটেই খেলেছেন, বাংলাদেশে টি-20 ক্রিকেটে বাংলাদেশকে লিডও করেছেন, জিম্বাবুয়েতে, ইউএইতে, ইভেন নিউজিল্যান্ডও আপনি ক্যাপ্টেন্সি করেছেন, ট্রাই নেশনে। সব কিছু মিলিয়ে এই 10 বছরে আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটটা আপনি কীভাবে মূল্যায়ন করবেন? ওভারঅল আমাদের বাংলাদেশ ক্রিকেটের কালচারে আমার কাছে মনে হয় যে ইমপ্রুভ হওয়ার অনেক জায়গা আছে, এবং বাংলাদেশ ক্রিকেটটা আসলে আমার কাছে মনে হয় যে আমি কয়েকটা ফেজ দেখেছি, মাশরাফি ভাইদের ফেজ, বা তারপরে আরেক ফেজ, এখন আরেকটা ফেজ চলতেছে। তো বাংলাদেশ ক্রিকেট আসলে যেখানে থাকার কথা আমরা ওখানে নাই। আপনি দর্শকরা আমাদের বলতে পারেন যে আসলে সত্যি কথাই যে টুর্নামেন্টে কাপ জিতা বা এই যে জিনিসগুলো আসে আলটিমেটলি, এটা তো অবভিয়াসলি আমাদের ফেইলার যে আমরা ওই জিনিসটা করতে পারি না। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মানে ওভারঅল ক্রিকেট কালচার আরও বেটার হওয়া উচিত ছিল, আমাদের ক্রিকেটের জায়গাটা আরও বেশি ভালো জায়গায় যাওয়া উচিত ছিল। আমার কাছে মনে হয় আলটিমেটলি 16, 17, 18 সালের পরে বা ওই সময়ের পর থেকে আমাদের ক্রিকেট আরও 5 থেকে 10 বছর পিছিয়ে গিয়েছে। কী কারণে, কোন কোন জায়গায় ল্যাকিংসের তো আপনার অনেক জায়গায় আছে আসলে। ওভারঅল এই জিনিসটা আসলে পেশাদারিত্বর ঘাটতি দেখেন? অবশ্যই আমার কাছে মনে হয় যে সব জায়গা থেকে আপনি দেখবেন যে ক্রিকেট জিনিসটা একটা যে জায়গায় ছিল, ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এটা একটা এমন জায়গায় তৈরি হয়েছে। ক্রিকেটটা কিন্তু একটা মানুষের ভালোবাসা, এটা প্যাশনের জায়গা ছিল। সেই জায়গা থেকে কিন্তু ক্রিকেটটা এখন এক জায়গায় যাচ্ছে যে অনেক মানুষ এটা অপছন্দ করা শুরু করছে। তো এটার জন্য আমার কাছে মনে হয় যে ওভারঅল আমরা দায়ী, ওভারঅল ক্রিকেট কালচারই কিন্তু এটা দায়ী। ভালো করার অনেক অপশান ছিল,
অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে ভালো করতে চাওয়া লোকেরও অভাব অনেক। ব্যক্তিগতভাবে আপনি কি মনে করেন যে আপনি অনেক জায়গায় বঞ্চিত হয়েছেন? ঘরোয়া ক্রিকেটে রেগুলার প্রমিনেন্ট পারফর্মার, রেগুলারলি পারফর্ম করছেন ফিনিশিং রোলে বা মিডল অর্ডারে, কিপিংটাও ভালো করেন, তারপরও আপনি অনেক জায়গাতে 3 ফরম্যাটেই খেলছেন, হুটহাট জায়গা পাচ্ছেন, হুটহাট ছিটকে যাচ্ছেন, মনে হচ্ছে বঞ্চিত? ইন্টারন্যাশনালি আমার আরও অনেক বেশি দেওয়ার অপশান ছিল বা আমি বাংলাদেশকে অনেক বেশি দিতে পারতাম, বা অবভিয়াসলি এখনও চাই যে সুযোগ পেলে যাতে নিজের সেরাটা সবসময় দেওয়ার চেষ্টা করি। আর যেটা বললাম, হ্যাঁ হয়তো আপনার একটা প্লেয়ারের জন্য অনেক সময় ডিফিকাল্ট হবে যখন আপনি জানবেন যে একটা ম্যাচ খারাপ করলে আপনি বাদ যাবেন। তো সেই ক্ষেত্রে আসলে ইন্টারন্যাশনালে যে ওই মেন্টাল সেট আপটা করা অনেক সময় ডিফিকাল্ট হয়। অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ 2 ম্যাচেও কিন্তু আপনার ভালো ক্যামিও ছিল দুটো, লো স্কোরিং ভেন্যু মানে লো স্কোরিং পিচ ছিল, সেই জায়গাটাতে আপনার ইফেক্টিভ রোল প্লে করেছিলেন, তারপর কিন্তু এই পাকিস্তানের বিপক্ষে ওয়ান ডে স্কোরে আপনার জায়গা হয়। 15-20 রান, এটা আপনার ওই 7-8 বলে 10 রান, 10 বলে 15-20 করছেন বা নট আউট থাকছেন বা ছোটো ক্যামিও, এগুলো ভুলে যাওয়া অনেক ইজি। সো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের যে ওভারঅল কালচারটা, এই জায়গা থেকে আরও অনেক জায়গা আছে যেখান থেকে আমরা বাংলাদেশের ক্রিকেটটা এগিয়ে নিয়ে যেতে পারি। অনেকবার ন্যাশনাল টিমে ঢুকেছেন, ভালো খেলেছেন, খারাপ খেলেছেন, বাদ পড়েছেন, কখনো কি নির্বাচকদের কাছে জানতে পেরেছেন যে কী কারণে আপনাকে বাদ দেওয়া হয়েছে, কোন জায়গাটাতে আপনি উন্নতি করলে আবার ফিরতে পারবেন? ভালো খেলে বাদ পড়েছি, কোনো সময় খারাপ খেলে বাদ পড়েছি, লাইফে 40-50 বার ন্যাশনাল টিমে ঢুকছি, বের হয়েছি। সো এটা এখন আসলে ইউজড হয়ে গেছি। এক্সপেকটেশনটাও আমার কাছে নাই যে কারো কাছ থেকে আমি ওই জিনিসটা জানতে চাবো। এটা হয়তো অনেকের ক্ষেত্রে হয়, অনেকের ক্ষেত্রে হয় না, এটাই স্বাভাবিক। তো অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে আমি নিজেকে আরও কতটুকু ইমপ্রুভ করে কোথায় যেতে পারি, এটা আসলে ইম্পর্টেন্ট। আপনি বললেন 40-50 বার, তার মানে গত 10 বছরে আপনার ডেবু হওয়ার পর বাংলাদেশে মানে আপনার থেকে বেশি কেউ বাদ পড়েনি বা ঢুকে নেই। কোনো সিরিজ যদি আমরা আসলে খারাপ করি, তাহলে 1-2 জন যদি বাদ পড়ে তার ভিতরে আমি থাকবো। তো এটা আমার কাছে আসলে নতুন কিছু না। ফিনিশিং রোলে মিডল অর্ডারে ভালো ব্যাটিং করেন, কিপিংটা বাংলাদেশে বলা হয় আপনাকে দেশ সেরা কিপার। সোহান এখনো আন্তর্জাতিক ক্রিকেটে কোথায় দেখতে চান বা এখনো কি দেওয়ার আছে দেশকে? ঘরোয়া ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখন আপনার কি পাওয়ার আছে মনে করেন? 27 ওয়ার্ল্ড কাপ আছে, ওডিআই ওয়ার্ল্ড কাপ, এটা আমারও স্বপ্ন, সবার স্বপ্ন। আমার কাছে মনে হয় যে ভালো একটা টিম যদি আমরা ওই সময় খেলতে পারি, এবং অবভিয়াসলি যদি আল্লাহ আমাকে ওই রিজিক দান করে যে টিমে থাকার, অবভিয়াসলি চিন্তা করবো যে বাংলাদেশ টিমটাকে টপ লেভেলে কীভাবে নিয়ে যায়। এবং আমার কাছে মনে হয় যে এটা একটা সুযোগ যে টিম হিসাবে আসলে ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় ভালো কিছু করা। লাকি বলা যায় যে আপনি বাংলাদেশের যে পঞ্চপাণ্ডব তাদের সাথে ক্রিকেট খেলেছেন, ড্রেসিং রুম শেয়ার করেছেন, কাকে কীভাবে রেট করবেন? মাশরাফি, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, তামিম ইকবাল। রিয়াদ ভাইয়ের সাথে মাঝখানে ওইটা নিয়ে কথা হচ্ছিল যে ওই সময়টা আসলে খুবই মিস করা হয়। একসাথে আসলে ড্রেসিং রুম শেয়ার করতাম বা ম্যাচের বাইরে চলতাম ফিরতাম, ওই জিনিসটা আসলে আমার কাছে মনে হয় যে অনেক বেশি একটা ভালো মোমেন্ট ছিল। এবং টু বি অনেস্ট বলতে গেলে যে মাশরাফি ভাই বাংলাদেশ ক্রিকেটের আমার কাছে মনে হয় যে সব থেকে ভালো সময়টা দিয়ে গিয়েছে। আপনার মনে হয় যে পঞ্চপাণ্ডবের সময়টাতে আসলে টিমটা ভালো জেইলিং ছিল, টিমটার আসলে সাকসেস পাওয়ার যতটুকু সাকসেস এসেছে, তারা আসলে শুধু পারফর্ম করে, তারা অন্যদেরকেও গাইড করেছে। মাশরাফি ভাইয়ের উপরে সবার ফেটটা ছিল। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে প্রাইম টাইম ছিল তামিম ভাই, সাকিব ভাইয়ের, রিয়াদ ভাই অথবা মুশফিক ভাইয়ের। তো বাংলাদেশ টিমের আমার কাছে মনে হয় যে ওই জায়গা থেকে যে নেক্সট লেভেলটা নিয়ে যাওয়া, ওইটা আমাদের দায়িত্ব ছিল, আমরা ওই জায়গায় ফেল করেছি। কার কোন মেসেজটা আপনার খুব ভালো লেগেছে? মানে এই যে তাদের সাথে কমপক্ষে 5-7 বছর ড্রেসিং রুম শেয়ার করার সুযোগ হয়েছে, যদি মাশরাফি ভাই থেকে শুরু করে মুশফিক, মাহমুদুল্লাহ, তামিম, সাকিব সবার কথাই বলি। সবসময় সিনিয়র যারা ছিল গাইড করতো প্লেয়ারদের, এবং ইয়াং যারা ছিল তাদের সবসময় ওই জিনিসটা গাইড করতো। বার্তা যেটা আপনাকে দিয়েছে কেউ একজন? না, কথা তো সবসময় হয়তো, ইভেনচুয়ালি এখনও কথা হয়, বা আমি যদি বলি এখনকার টিমমেটও যারা রয়েছে, যখন আমরা একসাথে কথা বলি অনেক ভালো ভালো কথা হয় যে আমরা কীভাবে ক্রিকেটটাকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারি, কার কী ল্যাকিংস আছে ওই জায়গা থেকে কথা বলা। মাশরাফির একটা খুব আলোচিত কথা আছে, তুই পারবি। 15টা প্লেয়ার, 15টা ক্যারেক্টার। সো ওই ক্যারেক্টারগুলো মাশরাফি ভাই খুব তাড়াতাড়ি ঢুকতে পারতো, এবং ওই ক্যারেক্টারের সাথে কে কী মানে কোন ফেসে কীভাবে কী চিন্তা করতেছে বা কী করতেছে, কার জন্য কোনটা উপকার হবে, এই জিনিসগুলো, এই সাজেশনগুলো কিন্তু উনি খুব ভালো দিতে পারতো। মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। মুশফিক ভাই সবসময় ডেডিকেটেড, এবং আমরা যদি বলে ইয়াং প্লেয়াররা সবসময় তার ওই ফলোটা করি, এবং তার এই ডেডিকেশন আসলে আমরা সবাই জানি যে কীভাবে সে ডেডিকেটেড। এবং আমার কাছে মনে হয় যে তার কাজের ক্ষেত্রে আসলে সে অনেক বেশি সিরিয়াস। সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। যেটা বললাম যে রিয়াদ ভাইয়ের সাথে আমার আমি যখন ফার্স্ট ক্লাস শুরু করি, তখন আপনার হচ্ছে লিস্টেতে রিয়াদ ভাই ছিল, রিয়াদ ভাইয়ের আন্ডারে খেলেছি, প্রথম ক্যাপ্টেন হিসেবে সে ছিল। তো তখন থেকেই এখনও পর্যন্ত লাস্ট বিপিএলও একসাথে খেললাম। তো আমার কোনো টাফ সিচুয়েশন থাকলে তার সাথে আলোচনা করি, এবং আমার কাছে মনে হয় যে সে ওই সলিউশনটা খুব ভালো মতো দিতে পারে। তামিম ইকবাল। না, তামিম ভাই দেশের ওপেনার। অবশ্যই দেখেন, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিমের
আপনি যদি অনেকগুলো ইনিংস দেখেন, সেট করে দেওয়া, টোন সেট করা ওপেনিংয়ে নেমে, বা আমরা যে ওপেনিংয়ে যখন মিডল অর্ডারের একটা ফেস থাকে, তো আমার কাছে মনে হয় যে পার্টিকুলার উনি যে সময় ওই জিনিসটা করতো, উনি স্টার্ট ভালো করে দেওয়া, এবং উনি ধরেন যে যখন একটা বলারের চোখে চোখ রেখে বাউন্ডারি মারতেছে বা ভালো বলে বাউন্ডারি মারতেছে, তখন কিন্তু পুরো টিম একটা আলাদা মেসেজ পেত। এবং আমার কাছে মনে হয় যে যেটা বললাম, টিম নিয়ে উনি অনেক বেশি চিন্তা করে, এবং তার ক্যাপ্টেন্সিতেও যখন খেলেছি আমি দেখেছি যে হচ্ছে মানে টিম নিয়ে তার যে চিন্তা ভাবনা বা বাংলাদেশ ক্রিকেট নিয়ে যে চিন্তা ভাবনা, এবং সবথেকে বড় যে জিনিসটা আমার কাছে মনে হয় যে ম্যানেজিং পাওয়ার, মানুষের ম্যানেজ করা। একটা যেটা বললাম যে আপনি আমার কাছ থেকে কী জিনিস চাচ্ছেন বা একটা পার্টিকুলার প্লেয়ারের কাছ থেকে কী জিনিস চাচ্ছেন, সেই জিনিসটা বুঝে তার কাছ থেকে ওই জিনিসটা আদায় করা নিয়ে, এটা তামিম ভাই খুব ভালো করে। অনেকেই বলে তামিমকে কলিজওয়ালা খান, কারণ অনেকের বিপদে আপদে কিন্তু তিনি এগিয়ে আসেন। না, অবশ্যই আপনি, আমার কাছে মনে হয় যে সেটা যে কোনো টাইপের প্লেয়ারই যদি তামিম ভাইয়ের কাছে কোনো হেল্প নিয়ে যায়, বা ক্রিকেট রিলেটেড বা তার পরিচিত, বা আপনি বাইরের লোকের কথাও যদি বলেন, আমার কাছে মনে হয় না সে ফিরে আসবে। তার কিছু ভালো গুণ রয়েছে, যার কারণে আমার কাছে মনে হয় যে অনেক মানুষ অনেক হেল্প পায়, এবং অ্যাট দ্য সেম টাইম যেটা বললাম যে আপনি কোনো বিপদে পড়লে অবশ্যই তার কাছে গেলে সে আপনার ফিরিয়ে দিবে না। বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার বলা হয় সাকিব আল হাসানকে। অনেক জয়ে তার অবদান আছে, বাংলাদেশের ক্রিকেটটাকে অন্যভাবে চিনিয়েছে বিশ্ব ক্রিকেটে। মানে আমরা যখন ন্যাশনাল টিমে প্রথম গিয়েছি বা ডেবিউ হয়েছে, আমাদের ব্যাচ যারা বলবো তারা কিন্তু সাকিব ভাইয়ের সাথে অনেক ফ্রি, কারণ হয়তো সিনিয়র যখন আমরা ঢুকেছি অনেক কিছু চিন্তা ভাবনা করে কথা বলা লাগতো, বাট সাকিব ভাইয়ের ক্ষেত্রে টোটালি জিনিসটা অন্যরকম, যে সাকিব ভাই কিন্তু আমাদের সাথে বন্ধুর মতোই মিশতো, এবং আমরা ফ্রিলি অনেক কিছু তার সাথে শেয়ার করতে পারতাম সব কিছু। তো সেই জায়গা থেকে তার মেন্টালিটি যদি বলি, আমি বলি তার ক্রিকেট যে মেন্টালিটি তারে আরও উপরে নিয়ে গেছে, এবং হয়তো আমরা অনেক সময় মনে করি যে সে গড গিফটেড, অনেক কিছু করা লাগে না, বাট তারও ডেডিকেশনের জায়গা অনেক আছে। জিনিসটা এরকম না যে মানুষ দেখতেছে না যে সাকিব আল হাসান প্র্যাকটিস করতেছে বা করতেছে, হয়তো সে তার যে কাজগুলো সবগুলো প্রপারভাবে সবসময় করতো, যেটা আমি সামনে থেকে দেখেছি। অনেকেই বলে যে সাকিব আল হাসানের মস্তিষ্ক বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা মস্তিষ্ক। তার ব্রেন, ক্রিকেট নিয়ে ভাবনা, ইনস্ট্যান্ট একটা ডিসিশন নেওয়া। ড্রেসিং রুমে কথা বলতাম, তার যে পজিটিভ কথাগুলো বা তার যে চিন্তাভাবনাগুলো বা ক্রিকেট নিয়ে যে চিন্তাভাবনাগুলো আমার কাছে মনে হয় যে আমাদের মাথায় আসতো না, বাট তার মাধ্যমে জিনিসগুলো আমরা আসতো বা আমরা ওইভাবে চিন্তা করতাম। বাট সে যেভাবে চিন্তা করে, অনেক আগে অ্যাডভান্স চিন্তা করলে জিনিসটা হয় যে যেটা প্রোঅ্যাক্টিভনেস যেটা বলে, আমার কাছে মনে হয় যে সেই জায়গা থেকে সে অনেক এগিয়ে। কিপিং করেন, মাঠে থাকেন, তখন কোনো মজার স্মৃতি ইন্টারন্যাশনাল ক্রিকেটে, ঘরোয়া ক্রিকেটে, যেটা আপনার মনে পড়লে বা দেখলে হাসি পায় বা আনন্দ লাগে? অস্ট্রেলিয়ার সাথে কোভিডের সময় মনে ছিল সাকিব ভাই বোলিং করতেছিল, তো ওইটা আমার কাছে মনে হয় যে আসলে ওইভাবে চাই নাই, বাট অনেকদিন আসলে কোভিডের কথাটা মনে করে দেন দর্শক। না মানে কোভিডের সময় তো আসলে হ্যাঁ, বাসায় যাওয়া বলতে কি, তার আগে আমরা হচ্ছে জিম্বাবুয়েতে ছিলাম মনে হয় অনেক দিন, মানে ঈদ করলাম জিম্বাবুয়েতে। তারপরে অস্ট্রেলিয়া তো সবসময় একটুখানি অন্যরকম, কোভিডের সময় ওরা এমনি আসতে চাচ্ছিল না। তারপরে আমরা আসার পর কিন্তু ঈদের সময় মানে ঈদের পরে এসেও বাসায় যেতে পারিনি, আপনার এয়ারপোর্ট থেকে ডিরেক্ট হচ্ছে হোটেলে গেলাম, কোয়ারেন্টাইন করলাম। এটা লাস্ট ম্যাচ ছিল, তো অনেকদিন পর বাসায় যাব বা একটু ফ্যামিলি বা ফ্রেন্ডদের সাথে আড্ডা দিব, যদিও আমি অনেক আড্ডাবাজ। তো ওই জায়গা থেকে আসলে ওই জিনিসটা মানে খুব, যখন লাস্ট উইকেটের কাছাকাছি চলে আসছে, তো ফিল করতেছিলাম যে যত তাড়াতাড়ি শেষ হবে, বাসায় যাই না অনেকদিন। সোহান, অনেক অনেক ধন্যবাদ। ঈদের 71 খেলা যুগের বিশেষ শোতে আপনি আমাদের সাথে ছিলেন, এবং অনেক কিছুই সোহানের মাধ্যমে জানলাম। তার ক্রিকেট ক্যারিয়ার, তার ঈদ, ছোটবেলার ঈদ, বড়বেলার ঈদ, এই ছিল ঈদের খেলা যুগের বিশেষ আয়োজন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করব সবাই ফ্যামিলির সাথে খুব সুন্দর মতো ঈদ পালন করবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক।